কেমন আছো তোমরা সবাই? আশা করি পজিটিভ আছো। আগামী দিনগুলো তোমাদের খুব ভালো হোক, অনেক ভালো ভালো খবর তোমাদের জীবনে তোমরা পাও, তোমাদের অরা পজিটিভ থাকুক, প্রোটেক্টেড থাকুক, এই শুভকামনা নিয়ে আজকের রিডিংটা স্টার্ট করছি। চলো, প্রথমে রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে তোমার চারপাশের লোকজন তোমাকে নিয়ে কি বলছে। অনেকেই তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে। তোমার মধ্যেও এরকম ধরনের পরিবর্তন কেউ কখনো দেখবে বলে আশা করেনি, বিশেষ করে সেই মানুষগুলো যে মানুষগুলোর কাছে তুমি তো টেকেন ফর গ্রান্টেড। তো তুমি মেল পার্সন হতে পারো বা তুমি ফিমেল পার্সন হতে পারো, সেটা কোনো আলাদা করে বলছি না, কিন্তু তোমার যে সহানুভূতিশীলতা, ফেমিনাইন এনার্জি, সেই ফেমিনাইন এনার্জিটা তোমার মধ্যে এতটাই বেশি যে সেটার সুযোগ মেল পার্সন, ফিমেল পার্সন, বড় ছোট মাঝারি যে যাই থাকুক না কেন, তোমার এই বৈশিষ্ট্যটার সুবিধা প্রত্যেকটা মানুষ লুটেছে। এমনকি যে তোমার হয়তো পরিবারেরও নয়, হয়তো কর্মসূত্রে তোমার সঙ্গে পরিচিত, সেও তোমার এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। তুমি কোনো দিন কাউকে না বলতে পারো না, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় এবং প্রধান সমস্যা। আরেকটা জিনিস, তুমি ভাবো যে মানুষের জন্য করে গেলে, তার হ্যাঁতে হ্যাঁ মেলালে সব কিছু ঠিক থাকবে। একদিন যে অন্যায় করছে, ভাবতে, এটা ভাবো বলাটা আমার ঠিক হলো না, যে অন্যায় করছে সেও একদিন বুঝতে পেরে যাবে এবং পরিবর্তিত হয়ে যাবে, কিন্তু এটা ঘটলো না। দেখো, অন্যায় করাটা সমস্যা নয়, সমস্যা হচ্ছে সেই অন্যায়কারীকে বারংবার বারংবার সাপোর্ট করে আরেকটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া এবং তোমাকে বারবার কটাক্ষ করা, তুমি অন্যায়টাকে বোঝাতে চাইছো বলে অপরাধ এইটা। তোমার অপরাধ কি ছিল জানো? তোমার অপরাধ এটা ছিল যে তুমি নিজেকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিলে সবার জন্য, কিন্তু সেখানেও ওই যে মানুষগুলো যাদের জন্য তুমি কেটেছিলে, সেই মানুষগুলোর বক্তব্যটা কি ছিল? টুকরোগুলো আরেকটু সাইজে বড় হতে পারতো, টুকরোগুলো ঠিক সমান হয়নি। মানে তুমি যাই করো না কেন, সব কিছুর খুঁত বের করার জন্য তারা বসে আছে এবং তুমি যা করছো সেগুলো লাভ নেওয়ার জন্য তারা বসে আছে। মাঝখান থেকে তুমি সবার জন্য করতে করতে এখন অত্যন্ত দুর্বল হয়ে পড়েছ, মানসিকভাবে, শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছ। কি আমি ঠিক বলছি তো? আর আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে তুমি বাধ্য হচ্ছ এটা ভাবতে যে পরিবর্তন প্রয়োজন, আর নয় অনেক হয়েছে। কেউ কারোর সঙ্গে আজ অবধি লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রেখে চলেছে, তুমি বারবার সেটাকে ধরেছো, বারবার বোঝানোর চেষ্টা করেছো, বারবার তোমাকে বোঝানো হয়েছে না না আমি তো কিছু করিনি, ওই করেছে যা করার। বারবার এটা করছে, ওটা করছে, সেটা করছে, দেখানোর চেষ্টা করছে, কিন্তু একই ব্যাপার, তোমাকে জাস্ট আইওয়াশ। এটা তুমি এখন বুঝে গেছো। আর এখন বুঝে গিয়ে তুমি যে পদক্ষেপটা নিয়েছো, সেখানে আর কোনো মিথ্যেকে প্রশ্রয় দেওয়ার জায়গাটা তুমি রাখোনি। আর এটাতেই না ওদের খুব সমস্যা হয়ে গেছে, কারণ ওরা না একটা জিনিস খুব ভালো করে জানে যে তোমার হেল্প ছাড়া ইউ আর দ্য অনলি ওয়ান পার্সন। দেখো, কার্ডও বেরিয়েছে, এতগুলো তো কার্ড ছিল, আর কোনো কার্ড কিন্তু বেরোলো না, এটাই বেরোলো। ইউ আর দ্য অনলি ওয়ান পার্সন, একমাত্র পার্সন যেটা ওদের বাড়ির পুরো অন্ধকার বলো বা ওদের মনের পুরো অন্ধকারের মধ্যে আলোর একমাত্র দিশা দেখানোর জন্য তুমি শুধুমাত্র একটাই পার্সন, যার জন্য যাকে এতটা টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নেওয়া হয়েছিল, সে যখন আজকে একটু চুপ করে গেছে, সবারই না ওই বুকটা একটু ধুকপুক করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন রকম কথাবার্তা তোমাকে বলছে, বিভিন্ন রকম, ইয়েস,
তারা তো মাছ সমুদ্রে পড়ে গেছে না, কি করবে এখন? এখন বিভিন্ন রকম কথাবার্তা বলে তোমাকে মানানোর চেষ্টা করছে, কখনো কখনো বোঝানোর চেষ্টা করছে যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো না, তুমি যেটা ভাবছো সেটা ঠিক ভাবছো না। এর মাঝে বলে রাখি, যদি মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে সেই দ্বিধাদ্বন্দ্বগুলো কাটানোর জন্য যে কারোর কাছ থেকে একটা পার্সোনাল রিডিং নাও। সেটা যদি আমার কাছ থেকে নিতে চাও, কোনো প্রকার পার্সোনাল রিডিং, গোপন শত্রুর বিরুদ্ধে রিডিং, বা আমি জানি না আমি হঠাৎ করে কেন গোপন শত্রু কথাটা বলি না, বা বাস্তু রিলেটেড সমস্যার জন্য রিডিং, বা কোনো রকম আকাশিক রিডিং, বা হচ্ছে তোমার স্পেল কাস্টিং ইত্যাদি, যে কোনো কিছুর জন্য, হিলিং, রেইকি, যে কোনো সমস্যার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি নাম্বার দুটো অনস্ক্রিন দেখিয়ে দিচ্ছি। আমি এডিটিং তো করতে পারি না, তাই এরম লিখে রেখেছি। 9062656579, এটা হলো একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 8017358735। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কল করো না প্লিজ, কল আমার ধরা হয় না। আজকেও কল এসেছিল কিন্তু আমার পক্ষে ধরা হয়ে ওঠেনি। তো সিনারিও এখন এরকম যে এরা কিছুটা পরিমাণে একটু ভয় পেয়েছে, ভয় পাওয়ার থেকেও বেশি না, এরা বর্তমানে থমকে গেছে। মানে ধরো মানে হাঁটতে হাঁটতে যদি সামনে একটা পাহাড় এসে পড়ে, কি করব আমরা? থেমে যাব। যারা ক্লাইম্বিং জানি না, আমি যেমন ক্লাইম্ব করতে জানি না, ঠিক আছে, তো যারা ক্লাইম্বিং জানি না তাদের পথ ওখানেই শেষ হয়ে গেল। যারা ক্লাইম্বিংটা জানে তারা ক্লাইম্বিং করার আগেও তাদের একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে, তো সবাই না এখন সেরকম একটা ফেজে রয়েছে। যারা যারা তোমার ওপর প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কিছু কিছু পার্সন আছে যারা একদমই থেমে যাবে, একদমই থেমে গেছে। আর যারা অন্য পথ খুঁজছে তাদেরও এই বর্তমানে থেমে যেতে হয়েছে। কিন্তু তারা না সবাই প্রচণ্ডভাবে আশ্চর্য হয়ে যাচ্ছে যে তোমার মধ্যে এই পরিবর্তনটা এলো কি করে। মানে কেউ কি তোমার পেছনে আছে যে তোমাকে ভীষণভাবে সাহায্য করছে, বা কিভাবে তোমার এত পরিবর্তন? দেখো, দ্য থ্রেশহোল্ডে কার্ড এসছে। ওরা এটা বুঝতে পারছে না যে প্রত্যেকটা কিছুরই একটা শুরু থাকে, প্রত্যেকটা কিছুরই একটা তেমনই অন্তও থাকে। একটা তো সীমারেখা থাকে, যে সীমারেখাটাকে ক্রস করে ফেলাটাকে অন্যায় ধরা হয়। যে সীমারেখাটাকে ক্রস করে ফেলা শুধু অন্যায় নয়, রীতিমতো শাস্তিযোগ্য অপরাধ। কোথাও যখন সেটা হয়ে যায়, যখন সমস্ত লিমিট ক্রস হয়ে যায়, তখন অবশ্যই রাগ আসে, তখন অবশ্যই ঈশ্বরের সহায়তাও আসে, তখন নিজের মনে নিজের থেকে একটা পজিটিভিটি কাজ করে যে না, এবার আমাকে এগোতে হবে। তোমার মধ্যেও ঠিক সেই জিনিসটা হয়েছে এখন। কি জানো তো, যদি কেউ ছিল যে তোমাকে বুঝতো, যদি বোঝার মতন কেউ থাকতো না, সে তোমার চুপচাপ থাকাটাকেও যেমন বুঝতে পারতো, তোমার কিছু বলার কারণটা কি, কেন তুমি বলছো সেটাও না সে বুঝতে পারতো। কিন্তু সত্যি বলতে তার কি বোঝার কোনো ইচ্ছে ছিল? আদৌ তো কোনো ইচ্ছে ছিল না। আমরা আজীবন কাটিয়ে দিই অন্যদের ইমপ্রেস করতে গিয়ে। আমরা ভাবি হ্যাঁতে হ্যাঁ মেলাবো, ওই যে বলছিলাম না, তাহলে সবাই আমাকে ভালো বলবে, বিশ্বাস করবে। কিন্তু কখনো কখনো না, সবাইকে খুশি করার চেষ্টা করা আর নিজের পায়ে কুড়ুল মারা দুটো এক হয়ে যায়। এটা তুমি এখন খুব ভালো মতন বুঝতে পারো যে তুমি এটা করতে গিয়ে ভুল করেছো। চলো দেখা যাক। ইয়েস, বিভিন্ন রকম ষড়যন্ত্র, বিভিন্ন রকম উল্টোপাল্টা কথাবার্তা আমি এখানে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রকম উল্টোপাল্টা কাজের সাক্ষীও করে রাখা হয়েছিল তোমাকে।
তুমি ভালো বলতে পারবে এটা। দ্য রিডেল, দ্য কিং, ইয়েস। তোমার মধ্যে সেই জিনিসটা আছে এবং সেটারই কিন্তু এরা ব্যবহারটাও করে। এখানে না আমি কোথাও তাদের অবাক হয়ে যাওয়ার সাথে সাথে এরকমও একটা কোথাও পাচ্ছি যে এরা তোমার উপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সত্যি জানা নেই যে মানুষ এরকম কেন হয়। আমরা একসাথে থাকি, আবার একে অপরের ওপর জ্বলতেও থাকি। এখানে আমি এরকম একটা ইঙ্গিত পাচ্ছি। সম্পর্ক রাখি, আবার শত্রুতাও করি, কিন্তু আমার সামনে খুব প্রশংসা করছে আর পেছনে এতটাই নিন্দা করছে যে তোমার থেকে খারাপ কেউ হতেই পারে না। এবং এই জিনিসটা নিয়েই না আজকে প্রচুর চর্চা চলছে, তোমার চারপাশের মানুষের মধ্যে প্রচণ্ডভাবে চর্চা চলছে। এই যে মানুষগুলো যারা তোমার সামনে তোমাকে তোমার মানে প্রচণ্ড প্রশংসা করছে আর পেছনে তোমার নিন্দা করছে, এরা এরা মূলত মানে এই যে খারাপ কথাগুলো বলছে এগুলো কিন্তু মোটামুটি 2-3টে কারণে বলছে। একটা যে আপনি যে অবস্থায় মানে রয়েছো এখন তুমি যে অবস্থায় রয়েছো, যে সমস্ত কিছু জায়গা থেকে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার পরেও নিজের একটা এক্সিস্টেন্স নিয়ে বা নিজের একটা কিছু নিয়ে তুমি চুপচাপ হয়ে আলাদা সরে গেছো, এই জিনিসটা না সে শত চেষ্টা করলেও পারছে না। মানে দেখো, বিদ্যা বুদ্ধি বলো, শক্তি বলো, ক্ষমতা বলো, এগুলো তো অর্জন করা যায় না। তাই ওই তুমি যে জায়গাটা অ্যাচিভ করতে পেরেছো, আজকে সবার সঙ্গ ছেড়ে দিও, তুমি যে চুপচাপ একটা চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি করে নিয়ে চুপচাপ থাকার একটা যে অসম্ভব পরিমাণে একটা যে ক্ষমতা তোমার মধ্যে রয়েছে, সেই ক্ষমতাটা তো ওর মধ্যে নেই, কিন্তু চায় যে সেও সেলফটা বানাক, কিন্তু সেলফটা বানানোর ক্ষমতা তার নেই। তো এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে তোমার মধ্যে না মান সম্মান আছে, আবার মনুষ্যত্ব বোধ আছে, যেটা ওদের মধ্যে নেই। মান সম্মান বোধ, মনুষ্যত্ব বোধ, মানে যত যাই করে যাক না কেন ওরা, তুমি চুপচাপই থাকবে, তুমি কোনো প্রত্যুত্তর দেবে না। তোমাকে কিন্তু খোঁচানোর প্রচুর চেষ্টা করে যে তুমি এটা বলো ওটা বলো, যাতে অনেক বেশি টাসেল লাগিয়ে দিতে পারে, অনেক বেশি ঝামেলা লাগিয়ে দিতে পারে, কিন্তু তুমি তো কোনো প্রত্যুত্তর করবে না। এবার এই যে তুমি প্রত্যুত্তর করছো না, এটা না ওদের কাছে একটা সমস্যার ব্যাপার হয়ে গেছে। আমি এখানে একটা এনার্জি পাচ্ছি যে যদি এই যে তোমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, এই উত্ত্যক্ততার মাঝে তুমি যদি তোমার প্রোটেকশনের এই যে ব্যারিয়ারটা ভেঙে যদি বেরিয়ে আসো, তাহলে ওরা তোমার এনার্জিটা আরো ভালো করে শোষণ করতে পারে। আর এগুলো এই যে চারপাশের যে মানুষজন, তারা এগুলো দেখছে, একটা সময় তারা ওদেরকেই মানে প্রশ্নও করছে যে মানে এই তো এই সমস্ত কথা বলছিলে ওর সম্পর্কে, এত খারাপ বলছিলে, এত রেগে যায়, বাজে বাজে কথা বলে, কই আমরা তো দেখি না, ওর তো সাচ্চারে রাগ কাটে না, এরকম এরকম কথাবার্তার সম্মুখীন হচ্ছে। এবার দেখো, একটা কথা আমি বারবার বলছি যে তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ, আর প্রমাণ করতে পারছি না, তো আমারও তো খারাপ লাগবে না? তুমি খারাপ এটা প্রমাণ করতে পারছি না, ওদের অবস্থাটা হয়ে গেছে এখন তাই। ওরা কোনোভাবেই না তুমি যে মানে খারাপ এটা তো প্রমাণ করতে পারছে না। আর কিন্তু হ্যাঁ, ওরা বুঝতে পারছে যে তুমি অনেক বদলে গেছো, তোমাকে কোনোভাবে উত্তেজিত করা যাচ্ছে না, তোমাকে কোনোভাবে এমন কোনো কিছুতে রাজি করানো যাচ্ছে না, এমন কোনো কিছু কথাবার্তার মধ্যে আনা যাচ্ছে না, এমন কোনো কিছু কাজের মধ্যে আনা যাচ্ছে না যেখানে আর 5টা লোক দেখে বলবে এই সত্যি তো মেয়েটা বা ছেলেটা কীরকম বাজে হয়েছে।
হুম, তুমি যেরকম তুমি ঠিক সেরকমটাই আছো, না তোমাকে গলানো যাচ্ছে, না তোমাকে বড় করা যাচ্ছে, না মানে তোমার মধ্যে কোনো রকম এডিটিংই করা যাচ্ছে না। হ্যাঁ, এবং এখন বলতে গেলে সবার একটা হয় না মধ্যমণি, সেই মধ্যমণি হয়ে তুমি থেকে গেছো সবার কাছে। সবার এখন শুধু একটাই বক্তব্য যে তাহলে ও, তুমি যখন প্রথম দিকে ওদের বিরুদ্ধে কথা বলতে, যে সময়টাতে বলতে, বোঝানোর চেষ্টা করতে মানুষকে যে কোথায় ভুল আছে, কোথায় অন্যায় আছে, তখন ওদের গলার জোরের তলায় তোমার গলা চাপা পড়ে যেত। গলা তো অনেক দূরের কথা, তোমার বক্তব্যগুলোই এমনভাবে চাপা পড়ে যেত যে অ্যাজ ইফ তুমি অ্যাডজাস্ট করতে জানো না, অ্যাজ ইফ তুমি সংসারের বোঝো না কিছু, অ্যাজ ইফ তুমি মানে তোমার পরিবারকে সময় দিতে জানো না, ঠিক আছে, মানে এইরকম ধরনের, বা তুমি তোমার বন্ধুবান্ধব, তোমার ওই বাইরের সার্কেল নিয়ে যথেষ্ট আনন্দে রয়েছো, তুমি কোনো কিছু বোঝো না, তার জন্য তুমি এরকম কথাবার্তাগুলো বলো বা এরকম করো। কিন্তু এখন না তারা বুঝতে পারছে যে না, সত্যতা তোমার কথার মধ্যেই ছিল। এবং এখন এদের মধ্যে অনেকে এরকম কথাও বলছে, যেটা আমি পাচ্ছি, যে তুমি এমন একটা সুতো, যেই সুতোটা যদি ওই পরিবারে এতদিন না থাকতো, পরিবারটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে যেত। হতে পারে তুমি ওই পরিবারের বড় ভাই, হতে পারে তুমি ওই পরিবারের কোনো মানে বউ, যে পরিবারটাকে পুরো বেঁধে রাখার চেষ্টা করছে এখনও অবধি, হতে পারে তুমি, এই দেখো, দেখেছো, তুমি সব সময় চেষ্টা করছো সবাইকে এক জায়গায় রাখার। এটা না চারপাশের লোকজন এখন খুব ভালো মতন বুঝতে পারছে। ওই যে বললাম, তাদের এখন সমস্ত চর্চার বিষয়বস্তুটাই হচ্ছে তুমি। সমস্ত চর্চার, যাই চর্চা তারা করছে না কেন, সব চর্চার বিষয়বস্তু এখন হচ্ছে তুমি। এবার এই যে তুমি চর্চার বিষয়বস্তু ওদের, তো ওরা কোথাও গিয়ে না রিয়ালাইজ করছে যে এখন পুরোপুরি একদম, দেখো কার্ডই বলছে কথা, এখন পুরোপুরি ডেড এন্ডে চলে গেছে। এটা যেমন তোমার ক্ষেত্রেও ঠিক, ওদের ক্ষেত্রেও ঠিক। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, তোমাকে দেখে আরও 5টা মানুষ উদ্বুদ্ধ হচ্ছে। কেন? কারণ ওরা দেখেছে তুমি কি কষ্টটা সহ্য করেছো, তুমি কতটা চুপচাপ থেকেছো, কেন চুপচাপ থেকেছো, সবার কাছে কিন্তু এখন পুরোটা ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার। তারা এখন এটা বলছে যে এই যুদ্ধ করে, এই সংঘর্ষ করে, নিজের সবটা শেষ করে দিয়ে আবার যে ওঠার চেষ্টা করছে, এটা আর 5টা মানুষের ক্ষমতায় থাকে না, এটা শুধুমাত্র তোমার ক্ষমতাতে রয়েছে। এবং তোমাকে দেখে আরও 10 জন মানুষ শিখবে, অনুপ্রাণিত হবে। তোমাকে দেখে বাকিরা অনুপ্রাণিত হচ্ছে। সবাই এখন তোমাকে একটাই কথা বলতে চাইছে, ভাই স্যালুট। আমার তরফ থেকে রইল অনেক অনেক প্রণাম। কারণ তুমি যেভাবে তোমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, যে যুদ্ধটা তুমি করে চলেছো, সবচেয়ে বড় কথা, তোমার যুদ্ধের জায়গায় তুমি এবং তোমার ঈশ্বর, এছাড়া কিন্তু আর কেউ যুদ্ধটা করছে না। আমি কেবলমাত্র তোমার এনার্জিটা রিড করতে পারছি এই পর্যন্ত। এবার রিড করেই আমার এটা মনে হচ্ছে যে সত্যি তোমার থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। ইয়েস, দ্য মাদার। দেখো, তুমি সৃষ্টি করতে পারো, এবং এখনও যে তুমি দাঁড়িয়ে আছো, সবারও এটাই বক্তব্য যে এখনও যে তুমি দাঁড়িয়ে আছো, তুমি আবারও সৃষ্টি করবে, তুমি আবারও তোমার নিজেকে নতুন করে জন্ম দেবে। এবং সেই নতুন জন্ম দেওয়া জীবনে ওদের অংশ থাকতে পারে, কিন্তু ওদের প্রভুত্ব থাকবে না। অসম্ভব। এতটাই কঠিন করে তুমি নিজেকে তৈরি করেছো, গড়ে তুলেছো। ঈশ্বর সম্পূর্ণরূপে তোমার সহায় আছেন, সে তোমার কৃষ্ণ হোক, আল্লাহ হোক, যেই হোক না কেন। এবং তুমি তোমার এই যে এখন চুপচাপ রয়েছো, অ্যাকচুয়ালি তুমি তোমার সাধনাকে কমপ্লিট করছো, তোমার মেডিটেশন প্রসেস তুমি কমপ্লিট করছো, তোমার এনার্জিকে তুমি বাড়াচ্ছ, যে যখন তুমি ঝাঁপাবে তখন যাতে তুমি কোনোভাবে ঠেকে না যাও, যখন
মানে তখন যেন তুমি কোনোভাবে পড়ে না যাও। ইয়েস, ইয়েস, নিজেকে নিজের কাছে চিনছো এবার তুমি। এতদিন যেটা তুমি করছিলে, নিজেকে সবার কাছে বিলিয়ে দিচ্ছিলে, নিজেকে চেনার কোনো প্রয়োজনই তোমার ছিল না। এখন তুমি নিজেকে একটু একটু করে চিনতে চাইছো। এখন তুমি বুঝতে চাইছো কোথায় তোমার শক্তি, কোথায় তোমার পাওয়ার সবচেয়ে বেশি, কোনটা করলে তুমি সবচেয়ে বেশি ভালো এগোতে পারবে, কোনটা করলে তুমি তোমার অনেস্টি নিয়ে, তোমার একাগ্রতা নিয়ে, তোমার সততা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে তোমার আত্মসম্মানের সঙ্গে। এবং এটা বলতে পারি যে এই পথে ঈশ্বর তোমাকে প্রচণ্ডভাবে হেল্প করছেন। দ্য মেডালিয়ন, ঈশ্বর তোমাকে প্রচণ্ডভাবে হেল্প করছেন। তিনি তোমার হাতটা ধরেছেন এবং তার আলোকেই তুমি এবার আলোকিত হবে। আর কারোর ক্ষমতা নেই তোমাকে কোনোভাবে ছোট করবে, অপদস্থ করবে, তোমাকে একটা নিম্ন কোনো ক্যারেক্টার তোমাকে প্রদান করবে, এরকম কিন্তু আর কারোর ক্ষমতা হবে না। রীতিমতো ঝড় উঠে গেছে তোমার চারপাশে। তোমার চারপাশের মানুষজন এখন না পুরোপুরি তোমার পরিবারের ওই মানুষগুলোকে প্রচণ্ড ঘেন্নার চোখে দেখছে। বিশেষ করে এখানে কোনো একজন বয়স্ক মহিলার পাচ্ছি, ছবি পাচ্ছি, যিনি একটু কীরকম বলবো আমি, অফ হোয়াইট কালারের শাড়ি পরেন এবং পাড় দেওয়া শাড়ি পরেন, হয় না, অফ হোয়াইট কালারের ওপর কোনো আলতা কালারের পাড় বা অন্য কোনো পাড়, এরকম এরকম ধরনের শাড়ি পরেন, একটু বয়স্ক মহিলা, মাথার পেছনে খোপা করেন। তো এরকম এরকম ধরনের ক্যারেক্টার পাচ্ছি। তাকে বিশেষ করে বলা হচ্ছে যে কি ধুরন্ধর মহিলা, কি এইরকম টাইপের, মানে খুব বাজে কথা বলা হচ্ছে। কিন্তু একেই সবার আগে প্রচণ্ড বিশ্বাস করা হতো। হ্যাঁ, মানে তাদের মনের মধ্যেও রীতিমতো ঝড় উঠে গেছে, কারণ তারা একজনকে খুব বিশ্বাস করতো, আর এখন সেই মানুষটাকেই পাচ্ছে প্রচণ্ড নিকৃষ্ট মনের অধিকারী হিসেবে। আর অনেকের মধ্যে ঝড় উঠে গেছে এখন। অনেকেই আছে যারা একটা সময় তোমাকে ভাবতো যে তুমি খুব খারাপ, তুমি অ্যাডজাস্ট করতে পারো না, তুমি সংসারে সময় দাও না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু, বা তোমার হয়তো বাইরে কোনো সম্পর্ক আছে, অনেক কিছু তোমার নামে লাগানো হয়েছিল। এখন না তারা যখন দেখছে যে তুমি অ্যাকচুয়ালি কি, এটা যখন তারা বুঝতে পারছে, তাদের না প্রত্যেকেরই প্রচণ্ড একটা হয় না যে কাউকে আমি খুব খারাপ কথা বলেছি, এর জন্য নিজের মনের মধ্যে একটা অনুশোচনা আসে। এদের মনের মধ্যে না সেই অনুশোচনার আগুনে তোলপাড় হয়ে যাচ্ছে। আর এই মানুষগুলোর মধ্যে না অনেকগুলো মানুষ এরকম আছে যারা এখন এরকম ভাবছে যে এই ছেলেটা বা এই মেয়েটা যদি আমার সন্তান, মানে আমার নিজের রক্তের সন্তান হতো, আমি প্রচণ্ড গর্ব অনুভব করতাম। এর বাবা হতে পারলে আমার খুব ভালো লাগতো, এর মা হতে পারলে আমার খুব ভালো লাগতো, এরকম সন্তান যেন আমি ভবিষ্যতে পাই। মানে এত বড় কথা হচ্ছে তোমাকে নিয়ে, মানে তাদের ভেতরটা না পুরো তোলপাড় হয়ে যাচ্ছে। এবং যেহেতু তোমার মন প্রচণ্ড সফট, তুমি সেই মনুষ্যত্বের জায়গাটা তো ছাড়োনি। এই যে কথাগুলো তুমি যখন শুনছো, তো এদের মধ্যে দু একজনের থেকে তুমি এই কথাগুলো শুনেওছো। তোমার তখন মনে হয়েছে যে আজকে এত খারাপের মাঝেও অন্তত একটা দুটো ভালো লোক আছে যারা সত্যকে জানতে পারে, পরে হলেও সত্যটাকে চিনতে পারে, সত্যটাকে দেখতে পারে। এটা তোমার মনেও এসছে। প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, প্লিজ জানিও। অ্যাট দ্য সেম টাইম তোমার মধ্যে আমি এই ঝড়টাও পাচ্ছি যে ওরা যে দুর্ভোগের মধ্যে এখন পড়েছে তুমি সেটা উপলব্ধি করতে পারছো, কিন্তু তুমি ওদেরকে ওই দুর্ভোগে এখন আর ওদেরকে তুমি
আলাদা করে সাপোর্ট করতে যাবে না ঠিকই, কিন্তু ওদের ওই দুর্যোগটা, ওদের ওই দুর্ভোগটাকে তুমি মনে মনে অনুভব করে ওদের জন্যও তুমি কষ্ট পাচ্ছ। অ্যাট দ্য সেম টাইম নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা চেষ্টা করছো। তুমি অনেক মানসিকভাবে দৃঢ় হয়ে গেছো, অনেক দৃঢ় হয়ে গেছো। না হলে এত ঝড় সামলে মেডিটেশন করা, এত ঝড় সামলে নিজেকে পরবর্তী একটা কঠিন যাত্রার জন্য তৈরি করা, কারণ এইবারে তোমার যে যাত্রা সেটা কমপ্লিটলি তোমার নিজের যাত্রা, এবং ওটার জন্য নিজেকে কমপ্লিটলি তুমি তৈরি করছো। হ্যাটস অফ টু ইউ বস। আমি শুধু একটাই জিনিস বলবো, তোমার আগামী পথ খুব ভালো হোক। সবার সামনে তুমি একটা গুড ক্যারেক্টার হয়ে দাঁড়াও, মানুষের মতন মানুষ হয়ে দাঁড়াও সবার সামনে। আর 5টা মানুষের প্রকৃত অনুপ্রেরণা হয়ে দাঁড়াও। তুমি এমনি আসোনি বস যে তুমি এসছো, তোমার জন্ম হয়েছে আর ওই কদিন বাঁচলাম মরে গেলাম, না। তোমার ওপর এক বিশাল কাজের দায়িত্ব রয়েছে, যেটা ইউনিভার্স স্বয়ং তোমাকে দিয়েছে। আর এই যে ঝড় থেমে যাওয়ার পর তুমি যে যাত্রাটা শুরু করবে, সেটা ইউনিভার্স নির্দেশিত যাত্রা। আর তার জন্যই এই কার্ডটা এসছিল। পুরোপুরি তোমার এই লাইফে তোমার নিজের মতন করে যা চলেছো সবটা ডেড এন্ড হয়েছে, এবং এরপরে ইউনিভার্স তোমাকে গাইড করে নিয়ে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাবে। তুমি ইউনিভার্সের পথে চলবে এবং তোমাকে আটকানোর ক্ষমতা আর কারোর হবে না। খুব ভালো থাকো। আগামী দিন, আগামী পথ তোমার স্বর্ণোজ্জ্বল হোক, এই প্রার্থনা মহাদেবের কাছে জানাই। যদি আজকের রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর যেমন তোমরা ভিডিও শেয়ার করো তেমন শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে ডোনেট করছো, তোমরা জানো যে তোমাদের চ্যানেলে ডোনেট করার পরই তোমাদের পার্সোনালাইজড যে ডিভাইন মেসেজ থাকে সেটা পাঠিয়ে দেওয়া হয় দেন অ্যান্ড দেন। আর যারা মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। আর যারা ইউপিআই আইডিতে ডোনেট করছো, তারা প্লিজ আমাকে ইউপিআই আইডিতে ডোনেট করে তোমাদের স্ক্রিনশটটা ওই 8017358735 দেখবে লিখে দেওয়া আছে, ওই নাম্বারে প্লিজ স্ক্রিনশটটা পাঠাও। কারণ এর মধ্যে কেউ আমাকে 400 টাকা ডোনেট করেছো ইউপিআই আইডিতে, সে আমাকে স্ক্রিনশট পাঠাওনি, আমি তোমার দিতে পারিনি। আমি অ্যামাউন্টটা উল্লেখ করলাম যাতে তুমি বুঝতে পারো। প্লিজ আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও। আর যাই ডোনেট করছো না কেন, প্লিজ স্ক্রিনশটটা পাঠিও। তোমাদের নেক্সট 7 ডেজের জন্য ডিভাইন মেসেজ, ডিভাইন গাইডেন্স কী থাকবে পার্সোনালাইজড, সেটা আমি দিয়ে দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।